অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন, মানে ইউকেতে যাচ্ছেন। সেখানেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই সংকটকালীন মুহূর্তে এই দুই নেতার, মানে একজন শীর্ষ, বাংলাদেশের শীর্ষ দুই নেতার কি কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা? এই ইন্টারিম সরকারের ভিতরেই দুই তিনজন লোক ইউনূস সাহেবকে ডিরেইল করে, মানে ইংলিশে একটা অ্যানালজি আছে, টেকিং হিম আপ দি গার্ডেন পাথ। বলছে বোধহয় স্যার চিন্তা করিয়েন না, আপনার জন্য মার্চ ফর ডেমোক্রেসি, মানে মার্চ ফর ইউনূস হবে, ওখানেও লাখ লাখ লোক আসবে। ওখানে দেখা যায় পরের দিন কি গুড়ার ডিম 100 জন হয়নি। এখন যে বিতর্ক চলছে গত 2 দিন যাবৎ, অনেকেই বলছেন যে হচ্ছে ভারত, অনেকেই বলছেন চায়না, আমেরিকা, এই বিষয়গুলো হঠাৎ করে সামনে নিয়ে আসা হচ্ছে কেন বারবার? তারেক রহমান সাহেব বিদেশ কিসের জন্য, আর তারেক রহমান সাহেব বিদেশ থেকে কি করতেছেন পুরো জাতি দেখতেছে, আর উনি কোন কনটেক্সটে বিদেশ থাকেন আর বিদেশে থেকে কি করেন, মানে ওইটা মানুষ মানে দেখে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, থ্যাংক ইউ সুজন সাহেব। আমরা শুরুতেই একটা বিষয়ে যেতে চাই। আমরা তো দেখেছি যে আপনি খুব কম সময়ের জন্য মাঝে মাঝে বাংলাদেশে আসছেন। আপনাকে বলা হয় বিএনপির খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা আছে তাদের মধ্যে একজন, নেপথ্যের কারিগর হিসেবে দেখা হয়। ইদানিং খুব ঘন ঘন আসছেন, আসলে কারণ কি? না, আসলে ঘন ঘন এটা আমি আগেও বলছি, মানে দেয়ার হ্যাজ বিন এ ডেমোক্রেটিক ডেফিসিট আমাদের দেশে দ্য লাস্ট 15-16 ইয়ার্স অলসো। তো এই মানে ডেফিসিটে আসা যাওয়া হয়নি, নয়তো স্বাভাবিকভাবেই রেগুলার আসা যাওয়া হইতো। তো না, উই হ্যাভ ওভারকাম দ্যাট। এখন উই আর ইন্টু রেগুলার অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি মোড। তো এর প্রেক্ষিতে মানে আমার আসা যাওয়া, এখানে নেপথ্যেরও কিছু না, মানে ইয়ে নাই। আই হ্যাভ এ জব ডিসক্রিপশন ইন মাই রোল। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার আসা যাওয়া স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতির সাথে যত আমি সম্পৃক্ত, মানে আমার দল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টিজ, পপুলার পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ। তো এখানে তো অনেক স্টেক হোল্ডার ইন্টারেস্ট আছে। তো আমার আসা যাওয়াটা ওই স্বাভাবিক কার্যক্রমের ভিত্তিতেই, আমার মানে রেসপন্সিবিলিটির ভিত্তিতেই আমার আসা যাওয়া। সর্বশেষ বিএনপির যে অবস্থান, সে অবস্থান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আর নিশ্চয়ই এটা নিয়ে আপনাদের আলাদা কোনো ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা আসলে কি? অথবা আমরা এটাও শুনেছি যে আপনারা হয়তোবা সেই জায়গা থেকে সরকারকে আরেকটু কিছু সময় দিতে চাচ্ছেন। বিএনপির যে অবস্থান, মানে বিএনপির অবস্থানটা পরিষ্কার অ্যান্ড ক্লিয়ার। বিএনপি সহ আরও যারা মানে রাজনৈতিক দল, মেজরিটি অফ দি পলিটিক্যাল পার্টিস এখানে বলছে যে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে। আমাদের দলের প্রতিনিধি দল যমুনায় সেই দিনও সালাউদ্দিন সাহেব, স্থায়ী কমিটির সদস্য, ক্লিয়ার করে মানে একদম পরিষ্কারভাবেই বলছেন ডিসেম্বরে। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বা অন্য কোনো জায়গা থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মে there is no good reason why the elections should not be in December. এখনও ইন্টারিম সরকারের পক্ষ থেকে কোনো কিছু এভিডেন্স বেসড বা মানে কনটেক্সট বেস আসেনি যে ইট ইজ নট পসিবল টু ডু ইট ইন ডিসেম্বর। তো সেই জায়গায় বিএনপির দাবিটা মানুষ, এটা তো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন না। বিএনপি দাবি করছেই বিকজ ইট ফিলস দ্য পিপল অফ দি কান্ট্রি ওয়ান্ট অ্যান ইলেকশন। এই টিকটক বানাইয়া আর সোশ্যাল মিডিয়া বানাইয়া মানে উই সাপোর্ট দিস অ্যান্ড উই সাপোর্ট দ্যাট, ওইটা বেশি দিন মানে আপনার এই মানে আসল জিনিসটা, মাঠের কনটেক্সটটা সবসময় মানে মিল থাকে না। তো আপনার বিএনপি যে দাবি জানাইছে এটা পরিষ্কার একটা দাবি, এবং জনগণের পালসকে ফিল করেই মানে দ্যাট অ্যাপ্রোচ হ্যাজ বিন টেকেন যে মানে ইলেকশন মানে মানে ডিসেম্বর ইলেকশন ইজ দি মোস্ট ফিজিবল। পরের প্রশ্ন ছিল যে আসলে বিএনপি তার জায়গা থেকে সরকারকে আরেকটু সময় দিতে চায়, ডিসেম্বর টু ফেব্রুয়ারি বা জানুয়ারি ফেব্রুয়ারি, এই ধরনের একটা বিষয়। এটা আমরা শুনে আসছি, সে বিষয়টা আসলে কতটা সঠিক বা সত্য কতটুকু? মানে ডিসেম্বর, আমরা তো এই সরকারকে সহযোগিতা করতেছি, মানে যেখানে ভালো করতেছে ওখানে উই আর সাপোর্টিং দেম। মানে আমি আগেও বলছি যে আপনার
5 অগাস্টের পরে সবথেকে বড় অর্জন হচ্ছে যে আমরা সবাই আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে আমরা ঐক্যবদ্ধ, ওয়েল ইউনাইটেড অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। সো এখানে এই ঐক্যটা যেখানে আছে সেখানে তো স্বাভাবিকভাবে তাদের ভালো কার্যক্রম আমরা সাপোর্ট করব। আবার সেই দিকে যেখানে দেখব ব্যর্থ, ওখানে আমরা মানুষের সেন্টিমেন্টের মাধ্যমেই উই উইল মেক আর পজিশন ভেরি ক্লিয়ার উইথ দি গভর্নমেন্ট যে এইভাবে তো ইট ইজ নট ন্যাচারাল ফর আ ইন্টারিম গভর্নমেন্ট টু ক্যারি অন অ্যান্ড অন উইদাউট সিকিং দি ম্যান্ডেট অফ দ্য পিপল অফ দি কান্ট্রি। এখানে তো অবশ্যই আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা করব এবং বোল্ডলি আমরা কিছু ডিমান্ড প্লেস করব অন বিহাফ অফ দ্য পিপল অফ দি কান্ট্রি। বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা পক্ষ, একটা হচ্ছে গণতন্ত্রের পক্ষ, যেটা বিএনপি রাজনৈতিক দল হিসেবে বলা হয়। একই সাথে প্রশাসনিক আরেকটা পক্ষ, সেনাবাহিনীও একই কথা। সেনাপ্রধান কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আসলে তার বক্তব্য এবং আপনাদের দাবি সব কিছু মিলে এটা দুটার সিমিলারিটিস, এবং এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি স্বাভাবিকভাবেই দেখতেছি, কেন যেগুলো প্রশাসনিক ইনস্টিটিউশন কথা বলবে না মানুষের ফিলিং না বুঝে, মানুষের পালস না বুঝে। তো এখানে বিএনপি মানুষের পালস বুঝে বলতেছে নির্বাচন প্রয়োজন, দরকার, ইলেকশন মাস্ট হ্যাপেন। কেন এইভাবে অ্যাবনর্মালভাবে তো আর চলতে পারে না, মান্থ আফটার মান্থ। তো ইন ইলেকশন ইজ রিকোয়ার্ড। এখানে তো মানুষকে ডিসিশন মেকিং প্রসেসে ইনভলভ করতে হইলে ইউ নিড এই লেজিসলেচার, পার্লামেন্ট। তো এইগুলার অ্যাবসেন্স আপনি অ্যাডহকভাবে কতদিন আপনি বিলম্ব করবেন? আপনার তো করতে হবে, অনেক দিন হয়ে গেছে তো এই ইন্টারিম সরকারের। দে হ্যাড এ লট অফ টাইম। তো হোয়াট পিপল ওয়ান্ট টু সি দ্রুত কিছু ইমপ্লিমেন্টেশন ইন সাম এরিয়াস, অ্যান্ড আপনার ইট ইজ ভেরি ফিজিবল ডিসেম্বরে ইলেকশন করা। আর্মি চিফ অফ আর্মি স্টাফ যে কথাগুলো বললেন, আমি মনে করি না এগুলা অস্বাভাবিক। কেন উনিও ধরেন একটা সাপোর্টিভ জায়গা থেকে মানুষের পালস বুঝতেছে, পলিটিক্যাল পার্টিগুলার পালস বুঝতেছে, বুঝেই তো কথা বলছে। এমন কথা তো বলবে না যেখানে সে মেজরিটির এগেনস্টে বিতর্কিত হয়ে যায়। তো এখানে তো ইন টার্মস অফ ফর দ্য থিংস হি হ্যাজ সেড, সে এই অ্যাবনর্মালিটি থেকে বের হওয়ার জন্যই তো ধরেন তার একটা পরিষ্কার পরামর্শ, একটা অন্যতম প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী পক্ষ থেকে উনি কিছু পরামর্শ রাখলেন। যেমন উনি ওই যে সিকিউরিটির ব্যাপারে, করিডোরের ব্যাপারেও নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি ওই বিষয়টা আপনার কাছে আসি। উনি পরিষ্কার করলেন যে ওই কনসালটেশন প্রসেসটা, এখানে কোনো কনসালটেশন প্রসেস নাই। তো কনসালটেশন প্রসেস যেখানে গণতন্ত্র আপনি যদি রিসেট না করেন, এখানে যদি পার্লামেন্টারি ইলেকশনস না হয়, তো এখানে তো আপনার কনসালটেশন প্রসেসটা হাউ উইল ইউ ডু ইট? এখানে তো 8 জন মিলে তো ডিসিশন কালি নিতে পারেন না অন বিহাফ অফ 18 to 20 মিলিয়ন পিপল। এখন যে বিতর্ক চলছে গত 2 দিন যাবৎ, অনেকেই বলছেন যে হচ্ছে ভারত, অনেকেই বলছেন চায়না, আমেরিকা, এই বিষয়গুলো হঠাৎ করে সামনে নিয়ে আসা হচ্ছে কেন বারবার? না, এইগুলো আমি মনে করি থ্রু 5th অগাস্টের যে আমরা আপনার মানুষের জাগরণ দেখতে পাই এবং যে গণবিস্ফোরণ হয়েছে হাসিনাকে বিতাড়িত করার জন্য, ওখানেই মোটামুটি 2-3টা প্রিন্সিপাল এগ্রিমেন্ট হয়ে গেছে বাংলাদেশের মানুষ কীভাবে বাংলাদেশকে দেখতে চায়। 1, বাংলাদেশ অথরিটেরিয়ানিজম কোনো সময়ই অ্যাকসেপ্ট করবে না, এবং কোনো দেশের হোয়াট ওয়ার পিপল অ্যাংরি অ্যাবাউট এই ভারতের ইনফ্লুয়েন্স, নেগেটিভ ইনফ্লুয়েন্স, নট পজিটিভ ইনফ্লুয়েন্স, নেগেটিভ ইনফ্লুয়েন্স, এর বিরুদ্ধেই তো মানুষ রুখে দাঁড়াইছে। হাসিনাকে বিতাড়িত করছে, সে ভারতের একটা এক্সট্রিম দালাল হিসাবে কাজ করছে। তো ওখানে এই 2 জিনিস থেকে পার্মানেন্টলি মোটামুটি মানুষ একটা ব্রেক এবং মুক্ত হয়েছে, এবং দিস ইজ নট এ ডাইরেকশন দ্যাট এনিবডি ক্যান টেক এনিমোর টু টেক দি কান্ট্রি ফরওয়ার্ড। তো হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে তো একটা প্রিন্সিপাল ন্যাশনাল এগ্রিমেন্ট হয়ে গেছে। তো এটা এখন ইটস ডান।
ভারতের সাথে কী ধরনের সম্পর্ক হবে এইটাও মোটামুটি ডান এটা আমাদের মানুষের সেন্টিমেন্টকে নিয়েই তো আমরা কাজ করতে হবে। যেখানে ভারতে বসে আছে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া একটা টেররিস্ট এখন হ্যাঁ। মানে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছে, তার সাথে কী ধরনের সম্পর্ক হবে এইটাও মোটামুটি মানে পোস্ট 5th অগাস্ট মানে একটা সেট। তো যেই আসক সরকারে এই দুই জিনিস মোটামুটি মানুষের পালস বুঝে মানে যে কোনো স্বাভাবিক সরকার মানে বজায় রাখবে আমার বিশ্বাস। সো দ্যাট হ্যাজ বিন সেড। তারপরে আপনি অন্য অন্য ফরেন পলিসি বা সিকিউরিটি ইস্যুস যেগুলা ধরেন একটু কন্ট্রোভার্সি রেজ করছে গত কয়েকদিন আগে, যেমন দি ইস্যু অফ দি করিডোর তো এটা কিসের জন্য হয়েছে? বিকজ অফ দি অ্যাবসেন্স অফ এ ডেমোক্রেটিক প্রসেস। এই কনফিউশন, এই আপনার গ্যাপটা বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল সৃষ্টি হয়েছে কিসের জন্য? বিকজ এখানে কোনো চ্যানেল অফ কমিউনিকেশন, ডেমোক্রেটিক চ্যানেল অফ কমিউনিকেশন নাই। তো ইন দি অ্যাবসেন্স অফ আ পার্লামেন্টারি প্রসেস মানে এটা তো হওয়া স্বাভাবিকই হবে, এবং মানুষও মনে করে না এই ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট আছে টু টেক সাচ বোল্ড ডিসিশনস উইদাউট কনসাল্টিং দ্য পিপল। এখানে আপনার এই যে দেখলাম আমরা দেখেছি যে সেটা নিয়ে আপনাদের খলিলুর রহমান সাহেব উপদেষ্টা যিনি মানে ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে, জাতীয় নিরাপত্তা হ্যাঁ, বিষয়ক যে তো উনি বললেন করিডোর প্রথমে, তারপরে বললেন কি রিলিফ, ইউএন এটা একটা রিলিফ চ্যানেল খুঁজতেছে। হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশের মাটি স্পেস মানে ইউজ করা হবে যেখানে বাংলাদেশের সভরিন বাউন্ডারির ভিতর দিয়ে মানে আপনার একটা চ্যানেল অফ কমিউনিকেশন হবে। এটা সারফেস ট্রান্সপোর্ট হোক আর এয়ার ট্রান্সপোর্ট হোক, ইট ইজ ইউজিং দি স্পেস অফ বাংলাদেশ। এখানে তো একটা মানে ইউ ক্যানট লিভ পিপল ইন দ্য ডার্ক, এটা জাতির মানে আপনি সামনে তুলে ধরতে হবে। একই সাথে আপনি যদি বাজেট তুলে ধরতে পারেন, গত দিন আগে দেখলাম বাজেট ইন দি অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, এটা প্রেস ব্রিফিংয়ের মতো পরে বাজেট আপনি দিলেন, জাতির সামনে তুলে ধরেন, বিকজ বাজেট একটা গুরুত্বপূর্ণ অংশ মানুষের ডেইলি দৈনিক জীবনে। তো সিমিলারলি ন্যাশনাল সিকিউরিটি ইজ এই গুরুত্বপূর্ণ অংশ মানে অফ দি স্টেট, এবং ইটস এ ফেজ, এবং ইটস রিলেশন টু দি পিপল, আমরা ইন দেখেছি রিলেশন টু দ্য বিএনপির পক্ষ পিপল। থেকেও স্পষ্ট সো এই ধরনের যদি কোনো পদক্ষেপ নিয়ে উনি করতেন তাহলে জিনিসটা পরিষ্কার থাকতো। সো দি ল্যাক অফ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বুঝাই গেছে, মানে এই উপদেষ্টার মানে কন্ডাক্টে বোঝা গেছে দ্যাট ই ল্যাক্স পলিটিক্যাল এবিলিটি মানে অ্যান্ড পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড দেন যখন জিনিসটা মানে গুলমাল খাইলো তখন মানে they were in terms of they were nervous about it. যে একই সাথে তারা তো বন্ধন নিয়েও একই ধরনের প্রসেসের কথা বাইরে এসেছে, সেক্ষেত্রে বিভিন্নভাবে সমালোচনাও করছেন। আপনাদের স্ট্যান্ডটা কি এক্ষেত্রে? দেন সমালোচনা করতেছে বিকজ পিপল সি এ লট অফ ডিসিশনস ইন দ্য ডার্ক। যখন দেখবে আপনার হঠাৎ গ্রামীণ কি পাওয়ার পেয়ে গেছে, কি পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টে, মেন পাওয়ারের প্রজেক্টে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তখন তো মনে হয় যে ইউনুস সাহেব মানে এটা বাংলাদেশকে কোঅপারেশনের মতোই নিজের চালাইতেছে। তো এই মানুষ এই বুঝতে যাবে না যে এইটা গ্রামীণ ব্যাংকের সাবসিডারি, এইটা গ্রামীণ ট্রাস্ট, এইটা গ্রামীণ ফাউন্ডেশন, নো নান অফ দিস। মানুষ দেখে যে আপনি আপনার ব্যবসা করতেছেন, মানে কোনো ট্যাক্স দিচ্ছেন না, মৌকুফ পাচ্ছেন, আপনার লাইসেন্সগুলো মানে ওয়ান আফটার অ্যানাদার ইউ আর পুশিং থ্রু, মানে পিপল ক্যানট সি এনি ক্লিয়ার প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্ট। তখন মানুষ মানে দে স্টার্ট কোয়েশ্চেনিং দি মোটিভ অফ ইট। দেখেন বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে কোনো জনসভা ডাকলে লাখ লাখ লোক হবে, বুঝছেন? ইন্ডিয়ার বিরুদ্ধে যদি জনসভা করে লাখ লাখ লোক হবে এই মুহূর্তে, বিকজ এখানে মানুষের একটা ইন্টারেস্ট আছে, মানুষের একটা অ্যাঙ্গার আছে। দ্যাট ডাজেন্ট মিন এই লাখ লাখ লোক আপনাকে নেসেসারিলি ম্যান্ডেট দিয়ে দিছে দেশ চালানোর জন্য। দ্যাট ইজ এ ডিফারেন্ট ম্যান্ডেট। ওইটা আপনি ইলেকশনের মাধ্যমে সিক করেন, আর ওইটা পিপুল আর নট ফুলস, ওখানেও মানুষ তার জাজমেন্ট অ্যাপ্লাই করে রাইট লোকদেরকেই বসাবে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের এক্সপার্টিজ আছে, যাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে টু রান দি কান্ট্রি। তো এখানে ইলেকশন বিলম্ব করা মানে আপনি গণতান্ত্রিক প্রসেসকে ভয় পাওয়া। তো গণতান্ত্রিক প্রসেসকে আপনি কেন ভয় পাবেন? যেহেতু অধিকারের জন্যই তো এই ফাইট ছিল।
তো অধিকারের জন্য যখন আপনি এই আপনার সিভিলিয়ান আপনি বিপ্লবটা ঘটাইলেন, এখন অধিকার হরণের পথে আপনি কেন যাবেন? আপনি এটা তো অধিকার big তো মানুষকে question। দিবেন। এই দেখেন আজকে ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে কি হচ্ছে। আমি এই প্রশ্নটা করতাম যে ঢাকা সিটি কর্পোরেশনে 21 দিন যাবত আন্দোলন করছে। আন্দোলনকারীরা কিন্তু সবাই ঢাকাবাসী, যারা তাকে ভোট দিয়ে হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই সময় যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা এসেছেন যে তাদের মেয়রকে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন গ্যাজেট দিল, আদালত রায় দিল, একই সাথে তারা উচ্চ আদালতের যে রেট ছিল সেটাও খারিজ করে দিয়েছে। তারপরে ওখানকার কর্মকর্তা কর্মচারীরা 21 দিন যাবত তারা কোনো দায়িত্ব মানে বলছেন যে তারা অবরুদ্ধ করে রেখেছেন যতক্ষণ পর্যন্ত তাদের মেয়রকে দায়িত্ব বুঝে দেয়া না হবে। কিন্তু এটাতে কোনোভাবেই কর্ণপাত করছেন না, অথবা এখান থেকে পজিটিভ কোনো সমাধান হচ্ছে না। আপনাদের কাছে কি মনে হয় এবং বিষয়টাকে কিভাবে দেখছেন? এখানে যে ইন্টারিম গভর্নমেন্ট যে একটা ডিসফাংশনাল নেচার অফ ডেইলি গভর্নেন্স এখানে পরিষ্কার হয়ে উঠে আসতেছে, তারা সামাল দিতে পারতেছে না সব জায়গায়। এখানে মানুষকে মুখামুখি ইচ্ছাকৃতভাবে এই সরকারের কিছু লোকজন ইচ্ছাকৃতভাবে জনগণকে ইন্টারিম সরকারের বিপক্ষে দাঁড় করাইয়া দিচ্ছে মানে এই তাদের সরকারেরই ভিতরের, কিছু লোক। হ্যাঁ, ভিতরের লোকের কর্মকাণ্ডে। যেমন বিতর্কিত কিছু উপদেষ্টা আছে, যেমন এই আসিফ মাহমুদ আছে, তারপরে আপনারা তো আরো- 3 জনের লিস্ট হ্যাঁ, দিয়েছেন। 3 জনের আমরা দিছি। তো এইগুলো আর আমি ডিটেলস আলাপ করতেছি না, বাট মেইন জিনিসটা হচ্ছে যে এই ইন্টারিম সরকারের ভিতরেই 2-3 জন লোক ইউনূস সাহেবকে ডিরেইল করে, মানে ইংলিশে একটা অ্যানালজি আছে, টেকিং হিম আপ দি গার্ডেন পাথ। তো ইউনূস সাহেবকে টেকিং হিম আপ দি গার্ডেন পাথ এখানে মানুষের বিপক্ষে দাঁড় করাইছে। বলছে বোধহয় স্যার চিন্তা করিয়েন না, আপনার জন্য মার্চ ফর ডেমোক্রেসি মানে মার্চ ফর ইউনূস হবে, ওখানেও লাখ লাখ লোক আসবে। ওখানে দেখা যায় পরের দিন কি গুড়ার ডিম 100 জন ওই হয়নি লোক মার্চ ফর ইউনূসে। তখন স্বাভাবিকভাবে ইউনূস সাহেব ব্যাংকে পড়ছে ওই দিক থেকে, তখন দেখে বিকজ হি ইজ বিং অ্যাডভাইসড এন্ড গিভিং মানে রং মিস ইনফরমেশন, এবং মানে দের আর পিপল অলসো উইদিন হিজ গভর্নমেন্ট ওয়ার্কিং মানে টু মেক হিম এ ফেলিয়ার। তো হি মাস্ট বি অ্যাওয়ার অফ দিস। তো আমরা ধরে তুলতেছি এগুলা ওনার কাছে। তো উনি ইন টার্মস অফ মানে হি নিডস টু অ্যাক্ট নাও কুইকলি, and we want to support him to hold the best possible elections in Bangladesh ever. So we want him to be successful, but he needs to get a grip on these things. দেখেন ইউনূস সাহেব যখন নোবেল পিস প্রাইজ পেলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে একটা স্পেশাল স্টেটমেন্ট দিয়েছেন মানে প্রেইজিং হিজ ওয়ার্ক, এবং এটা যে আমাদের জন্য একটা বড় গর্বের বিষয়, বড় একটা অর্জন। মানে পার্লামেন্টে মানে ইন আ সেশন, ইন আ স্পেশাল সেশন, তো কতটুকু সম্মান ওনাকে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনার মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা বিশাল নাগরিক মানে গণসংবর্ধনা দিয়েছেন ইউনূস সাহেবকে ঢাকায়। মানে ওই রকম বোধহয় সিভিলিয়ান সংবর্ধনা খুব কম লোকজনই পেয়েছে। তো উনি তো এখন তার ছেলেকে উনি মানে উনার প্রশাসন, উনার সরকার তার ছেলেকে এখন কোনোভাবেই দিতে হবে না। মানুষের ভোট এখানে তো কোর্ট রায় দিছে যে এই ইলেকশনে কারচুপি হয়েছে, অ্যাকচুয়াল ভোটটা ইশরাক সাহেবের পক্ষে পড়ছে, মানে এই জিনিসটা পরিষ্কার জমা। তো ওয়াই ইউ ওয়ান্ট টু ব্লক দিস? আপনি তো অধিকারের জন্য লড়াই করেন, তার অধিকার হরণ হ্যাঁ, করছেন কেন? তো আপনি মানুষের শুধু তার মানুষের অধিকার, যারা ভোটার, মানুষের ভোটারদের অধিকারের অধিকার। বিরুদ্ধে আপনি দাঁড়ান কেন? সো দিস ইজ মানে বিকামিং হাইলি কোয়েশ্চেনেবল নাও। তো এইটাই হচ্ছে, আপনি এখন মানুষের বিপরীতে অবস্থান নেন কেন সব জায়গায়? তো উনি সব জায়গায় এখন আস্তে আস্তে না দ্রুত বিতর্কিত হয়ে যাচ্ছে, এবং হি নিডস টু টেক এ গ্রিপ অফ হিজ ক্যাবিনেট, হি নিডস টু টেক এ গ্রিপ অফ হিজ অ্যাডভাইজার্স, যে মানে দে হ্যাজ টু বি আ সলিড ভয়েস অন দ্যাট। আমি ইলেকশনের ব্যাপারে যদি আবার আসি ওই পয়েন্টে, এক দিন এক এক কথা, মানে ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, এগুলো মানুষ মানে বসি মনে করে। ইউ নিড টু বি ক্লিয়ার, আপনার ডিসেম্বরে অথবা ওয়েন এভার ইট ইজ ইউ নিড টু ডু ইট। আমি আশাবাদী ইলেকশন হবে বাংলাদেশে, হতেই হবে, ডিসেম্বরে হবে, এবং বা মানে একটা কনসেনসাসের ভিত্তিতে একটা জায়গায় হবে, মানে between December and early next year. But
মানে ডিসেম্বরেই মেজরিটি অফ পিপল ওয়ান্ট দি ইলেকশনস। অ্যান্ড রাজনীতিকে সবসময় তো আর রাজনীতিতে মানে এভরি ডে ইজ নট দি সেম, এর আগেও হয়ে যেতে পারে, মানে ইউ নেভার নো, সো ইউ ক্যানট ডিসমিস এনি পসিবিলিটি। বাট আমরা সবাই যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালো একটা জায়গায় দেখতে চাই, দেশকে এখন এগিয়ে নেওয়ার সময়। উই মাস্ট বি পজিটিভ অ্যাবাউট দি চেঞ্জেস উই ওয়ান্ট টু ব্রিং to this country. BNP 31 point projects that among every sentiment from our leader. তারেক রহমান সাহেব যদি দেখেন মানে সবসময় উনি কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে ইনক্লুসিভ কথাবার্তা, শুধু দলের পক্ষে যে জিনিস যায় এই ধরনের কথাবার্তা বলেন না, উনি ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে যে কথাগুলো যায় ওই ধরনের এই মানে মনোভাব থেকে উনি প্রজেক্টস মানে বিএনপিস পলিসিস। আমরা দেখলাম যে কিছুদিন আগে সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে যখন কথা হচ্ছে, এই সময় খলিলুর রহমানের নাগরিকত্ব, বিদেশি নাগরিক, এই বিষয়ে কথা হচ্ছে। উনি একটা বিষয় বলে আসছেন যে আমি বিদেশে থাকার কারণে যদি আমাকে বিদেশি নাগরিক বলা হয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও তো অনেক দিন ধরে বিদেশে আছেন। এই বিষয়টা নিয়ে ওনার মন্তব্য তাকে ঘিরেছিল যে উনি তাহলে বিদেশি নাগরিক কেন হবেন না, অথবা তাকে বিদেশি নাগরিক হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। তা আপনি তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে এক্ষেত্রে আপনার মন্তব্য কি, আসলে আপনি কি বলতে চান? এটাই বোঝায় যে খলিল সাহেব পলিটিক্যালি ইনকম্পিটেন্ট, বুঝছেন? পলিটিক্যালি ইনকম্পিটেন্ট লোক, মানে পলিটিক্যাল কনটেক্সটেই বুঝেন। তারেক রহমান সাহেব বিদেশ কিসের জন্য, আর তারেক রহমান সাহেব বিদেশ থেকে কি করতেছেন পুরো জাতি দেখতেছে, আর উনি কোন কনটেক্সটে বিদেশ থাকেন আর বিদেশে থেকে কি করেন, মানে ওইটা মানুষ মানে দেখে। তো ওই দুইটার মধ্যে যে উনি পার্থক্য নিয়ে আসছেন এটাই বোঝায় যে মানে হি ইজ ফার মানে রিমোট, ফারলি রিমোট ফ্রম দি পলিটিক্যাল রিয়ালিটি অ্যান্ড মানে মানুষের সেন্টিমেন্ট থেকে। উনি আসলে তো মানে টু অ্যান এক্সটেন্ট মানে ট্রেড ডেভেলপমেন্ট দিয়ে কাজ করছেন। আগের যে পোস্টে ভদ্রলোক ছিলেন ওই অ্যাডভাইজার এনভয় অন রোহিঙ্গা ডেভেলপমেন্ট, হি ওয়াজ ডুইং মানে মোটামুটি ভালো, মানে অন দ্যাট রোল মানে মানে ঠিক আছে, কেপেবল, এবং there are I think skills and experience he has that can be retained, but এখনকার কারেন্ট রোলে হি ইজ আ মিসফিট, বুঝছেন? এই রোলের জন্য ইজ নট ফিট। অ্যান্ড বিকজ আপনার ন্যাশনাল সিকিউরিটি, ফরেন পলিসি ওইগুলা দিয়ে তো উনি কোনো সময় কাজ করেনি। তো হঠাৎ মানে এখানে একটা ক্রুশাল সময়ে এসে আর a person in such a sensitive role without understanding the political pulse of the people হঠাৎ মন্তব্য করে বিতর্কিত হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো it was an ill-timed thing to say, and কি বলবো, মানে আপনার ওই দিক থেকে মানে ওনার সাবস্টেন্সটা ওয়াজ মানে ভেরি মানে পলি জাজড আর কি when he made that comment. উনি ছিলেন একজন রিটায়ার্ড আমলা, খলিল সাহেব, আপনার ইউএনএ ট্রেড ডেভেলপমেন্ট নিয়ে বোধহয় মানে কাজ করছে। উনি তো গত 15-16 বছরে ওনার মানে এক্সপেক্টেডও না, আবার আওয়াজ তোলার এবিলিটিও না হাসিনার বিরুদ্ধে, বুঝছেন? সাহসও নাই, আর ওই কমিটমেন্ট এন্ড এবিলিটিও নাই। তারেক রহমান 15-16 বছর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে ইন মোবিলাইজিং দি ক্যাম্পেইন এগেইনস্ট হাসিনা। তো ওনার বিষয় আর এটা তারেক রহমান সাহেবের সাথে কম্পেয়ার করা হাস্যকর, এবং মনে হয় যে মানে সাম ইনব্যালেন্স, মানে এটা মানুষ মানে ভালোভাবে নিবে না, এটা মেন্টাল ইমব্যালেন্সের মতো মনে হয়, পলিটিক্যাল মেন্টাল ইমব্যালেন্স মনে হয়। আপনি তো সিলেটের মানুষ, সিলেটের ওসমানীনগর থেকে আমরা শুনেছি যে আপনি সে ওই এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন। সেক্ষেত্রে এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার কমিটমেন্টের জায়গাটা কি, এবং আপনি কি ওই এলাকা থেকে প্রার্থী হচ্ছেন কিনা সামনের নির্বাচনে? না, নির্বাচনে তো মানে এটা সমস্ত মানে ডিপেন্ড করে দলের প্রধানের উপর, দলের নেতৃবৃন্দর উপর। মানে এটা যেহেতু আমি দলীয় মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের উপদেষ্টা হিসেবে কাজ করি, স্বাভাবিকভাবে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ হবে, আর বিশেষ করে আমার সিলেটের মানে বিভাগের লোকজনের সাথে স্বাভাবিকভাবে এটা সম্পর্ক আছে। আমার বাড়ি ওসমানীনগরের মানুষের জন্য তো আলাদা একটা জায়গা আছে অবশ্যই। বাট আমি সবসময় বলে আসছি যে
এই ডিসিশনটা এক্সারসাইজ করবেন নেতা, মানে আমার তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে সিদ্ধান্তই নেবেন ওইটাই উত্তম। দেশের জন্য কাজ করার অনেক জায়গা আছে, তো যে কোনো একটা জায়গায় যেখানে উনি উপযুক্ত মনে করবেন, ইফ আই এম লাকি ইনাফ আমাদের সম্পৃক্ত করেন, আমি কাজ করবো। এবং তবে আপনার বাট ইলেকশন ডিসমিসও করবো না, যেহেতু রাজনীতিতে আছি ইলেকশন তো আর ডিসমিস করার প্রশ্নই আসে না। সো বাট মানে কোনো অস্থিরতা নাই আর কি ওই দিক থেকে যে এইটা হইতে হবে ওইটা হইতে হবে, বাট মানুষের উন্নয়নের জন্য আগ্রহ আছে এবং ওইটার জন্য একটা অস্থিরতা আছে বলতে পারেন যে আমার দল সরকার গঠন করলে মানে দ্রুত যত পারা যায় মানুষের কাছে যাওয়া, উন্নয়নের। আপনাকে ঘিরে ওসমানীনগর এলাকার ওই এলাকা অঞ্চলের মানুষের তো একটা প্রত্যাশা নিশ্চয় আছে। হ্যাঁ ওইটা মানে ওইটা এটা তো আসছে, মানে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের উপদেষ্টা হিসাবে কাজ করি, ওইটা থেকে মানুষ আনন্দিত হয় যে মানে মানে আমার মানে মনে করে আর কি যে আমাদের থানার একজন আছে ওই জায়গায়, তো সেই জায়গা থেকে একটা হ্যাঁ প্রত্যাশা তৈরি ওইটা হয়ে গেছে প্রত্যাশা সবার তৈরি মধ্যেই। করে, তো ওইটা হচ্ছে ধরেন একটা মানে স্বাভাবিক মানে একটা ভিউ পয়েন্ট হিসাবে মানে আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট হ্যাঁ ওইটা হওয়াটাই স্বাভাবিক। তো আমিও মানে আমার মানে আমি যে জায়গায় থাকি মানে ওখানকার ডেভেলপমেন্টের জন্য তো একটা মানে আমার সবসময় প্রচেষ্টা থাকবে। তো দেখি কি বলে, মানে উই উইল সি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন, মানে ইউকেতে যাচ্ছেন, সেখানেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই সংকটকালীন মুহূর্তে এই দুই নেতার মানে একজন শীর্ষ বাংলাদেশের শীর্ষ দুই নেতার কি কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো ডায়লগ হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখেন, সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, মাননীয় আপনার ইন্টারিম গভর্নমেন্টের, তো উদ্যোগটা আসতে হবে ওনার কাছ থেকে। তো ওনার যদি কোনো ইন্টারেস্ট থাকে কথা বলার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ন্যাশনাল ইন্টারেস্টেড ভিত্তিতে ইজ উইলিং টু ডু এনিথিং। তো যেখানে মানুষের ঐক্যবদ্ধ ইন্টারেস্টে দেশকে এগিয়ে নেওয়া যায় তার জন্য হি উইল ডু এনিথিং। আর আপনি যে বিষয়টা তুলে এনেছেন, মানে ফর দ্যাট টু হ্যাপেন there needs to be an initiative and an approach from the interim government. তো এটা গভর্নমেন্ট থেকে যদি অ্যাপ্রোচ নেওয়া হয় মেবি উনি বিবেচনা করতে পারেন, বাট ওইটা পদক্ষেপ তো আসতে হবে তাদের পক্ষ থেকে। ইউনূস সাহেবের পক্ষ থেকে। জি অবশ্যই অবশ্যই। তার মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সময়টা হয়তো বা দুই শীর্ষ নেতার বৈঠকের মধ্যে দিয়ে আরও পজিটিভ বিষয় উঠে আসতে পারে বাংলাদেশের জন্য? অবশ্যই। আমি রাজনৈতিক নেতৃবৃন্দ বা সরকার যখন বিরোধী দলের রাজনৈতিক লিডারদের সাথে মানে কথা বলবে, তাও ধরেন তারেক রহমান সাহেবের মতো প্রধান মানে রাজনৈতিক নেতা এই মুহূর্তে যাকে দেশব্যাপী এখন দেশবাসী মনে করে যে ইজ দি পোটেনশিয়াল নেক্সট প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, তো কথা বললে তো অবশ্যই একটা পজিটিভ দিকে আসবে। এখানে তো ডিপেন্ড করে এখন এজেন্ডার ভিতরে কি হয় আলোচনা, খালি তো মানে ফটো সেশন করলে তো আর মানে হবে না, ওয়ান ইন টার্মস অফ এখানে আলোচনা ব্যক্তি কি হয় এইটার উপর ডিপেন্ড করে এখন কি প্রপোজ করেন আপনার প্রধান উপদেষ্টা, ওইটার উপরও ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো প্রচেষ্টা থাকবে কিনা যে আপনারা বললেন যে গভর্নমেন্ট তারা অ্যাপ্রোচ করবে, অথবা আপনারাও অ্যাপ্রোচ করতে না পারেন কিনা? আমরা মানে এখানে তো আমরা মিটিং এর জন্য লবি করবো কেন ওনাকে? উনি তো জানে আমাদের নেতা কোথায় আছে, বুঝছেন? উনি তো জানে আমাদের নেতার কি ইম্পর্টেন্স বাংলাদেশে। এইটা না বুঝলে তো মানে বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সটই মনে হবে বুঝেন না। তো এইগুলা আমি মনে হয় না, মানে জানা আছে, এটা গুডউইল আছে, সব পক্ষেরই গুডউইল আছে। কারণ আমরা তো চাচ্ছি যে প্রধান উপদেষ্টা একটা ভালো মানে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে মানে হি শুড বি মানে ক্রাউন্ড ফর হিজ হ্যান্ডলিং অফ মানে
perhaps the best elections in our country, and we want to help him on that. এবং মানে এই কাজটা উনি করে যেতে পারলে অবশ্যই উনার আরো যে মানে আমরা সরকার গঠন করলে নেসেসারিলি উনার কাজ ইজ নট ওভার, বুঝছেন? দ্যার ইজ লাইফ বিয়ন্ড দি ইন্টারিম গভর্নমেন্ট, বুঝছেন? এবং যারাই আছেন যেখানে দেশের জন্য কাজ করতে যান, তারেক রহমান সাহেব ইজ ভেরি ওপেন টু যাদের স্কিল আছে, এক্সপার্টিজ আছে, যারা দেশের জন্য কাজ করতে চান, যারা যেখানেই আছেন দেশের ভিতরে বাইরে, হি এক্সারসাইজেস এ ভেরি ওপেন মাইন্ড ইন ইনক্লুডিং সাচ পিপল। ওনার ক্রাইটেরিয়া একটাই, দেশের জন্য কাজ আপনার করতে হবে। দেশপ্রেমিক হইতে হবে, সবার আগে বাংলাদেশ। দেশপ্রেমিক হইতে হবে, আপনার সৎ ইন্টেনশন থাকতে হবে এবং দেশের জন্য কাজ করার, ইনশাল্লাহ অনেক দিস আর দ্য টাইপ অফ পিপল ইজ লুকিং ফর। সো এখানে যে বিএনপি মানে ওভারওয়েলমিংলিও যদি জিতে নেক্সট ইলেকশন, আমাদের জায়গা নাই, আমাদের নাই, আর মানে ওই ধরনের মানে মনোভাব থেকে মানে রাজনীতিকে মানে হি ওয়ান্টস টু চেঞ্জ দি ফেস অফ পলিটিক্স ইন দিস কান্ট্রি। মানে এক দল বের হইলো, তারপরে ওই দলকে নিয়ে পিটাইতেছে, জুতা পিটা করতেছে, মানে লোকজন, মানে এই কালচার থেকে বের হইতে হবে, বুঝছেন? তো এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। ইন টার্মস অফ যারা গভর্নমেন্টে আছে, নিশ্চয় এই গভর্নমেন্টের মধ্যে তো কিছু ভালো লোক আছে, তো যেখানে ভালো কোয়ালিটির লোক আছে এখানে কন্টিনিউটিরও একটা স্কোপ আছে। এবং আর এরা নেসেসারিলি গভর্নমেন্টের বাইরে চলে গেলে এদেরকে যে আপনি কোনো ধরনের হ্যারাস করতে হবে বা এই পূর্ণ করতে হবে, নো, নট নেসেসারিলি। উই হ্যাভ টু কাম আউট অফ দিস মেন্টালিটি ওখান থেকে। সো অ্যাজ আই সেড, যে যত কথাবার্তা হবে, যত ওপেন ডায়লগ হবে উইথ অনেস্টি, মানে কাছে আসার সুযোগ তত বাড়বে। সুযোগ তৈরি হবে এবং আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই যে কিছু সাময়িক সমস্যাগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে। ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক যদি ইন্টেনশন ঠিক থাকে। দীর্ঘক্ষণ আলাপ হলো আপনার সাথে, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। সেই সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।